ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ অক্টোপাস পুনরায় উপস্থাপন করতে চলেছে দারোগা প্রিয়নাথকে। খুন না চুরি, দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের এই কেসটি আমরা পাঠ করেছিলাম, যেটা আপনারা যথেষ্ট পছন্দও করেছেন। এবারের কেসটি একটি লক্ষ টাকার ব্যাংক জালিয়াতির ঘটনা। শুনুন সেই রোমহর্ষক কাহিনী, যার নাম জাল চেক, এর দ্বিতীয় পর্ব। এক বর্ষার দিনে দারোগা প্রিয়নাথ বড় সাহেবের তলব পান। বড় সাহেবের কার্যালয়ে পৌঁছে তিনি দেখেন সেখানে তার পরিচিত একজন ব্যাংক ম্যানেজার ও তার সাথে অপর একজন অপরিচিত সাহেব উপস্থিত আছেন। জানা যায় সেই অপরিচিত সাহেব, যার নাম মিস্টার জোন্স, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 1 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। বড় সাহেবের আদেশ মতো প্রিয়নাথ ব্যাংকে যান এবং হিসেব খতিয়ে দেখেন। জানা যায় জোন্স সাহেবের হিসেব যিনি দেখতেন, সেই রণেন্দ্রনাথ মিত্র ছুটি নিয়েছেন এবং অফিস আসছেন না। প্রিয়নাথের সন্দেহ হয়। তিনি রণেন্দ্রনাথের বাড়ির ঠিকানা নিয়ে তার হাবড়ার বাড়িতে যান, কিন্তু সেখানে তার দেখা মেলে না। ফেরার পথে প্রিয়নাথ তার এক উকিল বন্ধু শ্যামলালের চাকরের কাছ থেকে জানতে পারেন রণেন্দ্র রেঙ্গুনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। প্রিয়নাথও সেই দিনই রেঙ্গুনগামী জাহাজে চেপে বসেন। জাহাজে অনেক খোঁজাখুঁজি করেও তার কাছে রণেন্দ্রনাথের কোনো ছবি না থাকায় তিনি কাউকেই শনাক্ত করতে পারছিলেন না। জাহাজে খগেন্দ্রনাথ নামে এক যুবক হোমিওপ্যাথের সাথে তার পরিচয় হয়। কথায় কথায় জানা যায় ওই ডাক্তার একজন জরাগ্রস্ত বৃদ্ধের চিকিৎসা করছেন, যিনি জাহাজে তার পাশের কামরাতেই থাকছেন। সেই বৃদ্ধকে প্রিয়নাথ একদিন জাহাজের ডেকে বসে থাকতে দেখলেন। বৃদ্ধের চাহনি দেখে তার কেমন সন্দেহ হলো। সেই বৃদ্ধের চাকরের কাছ থেকেও কোনো রকম তথ্য আদায় করা গেল না। এক প্রবল দুর্যোগের দিনে সেই বৃদ্ধ জাহাজ থেকে ঝাঁপ দিয়ে দেন। অনেক খোঁজাখুঁজি করার পরেও বৃদ্ধের কোনো হদিশ মেলে না। জল থেকে কেবল উদ্ধার হয় বৃদ্ধের ছদ্মবেশ। এরপর শুনুন গল্পের পরবর্তী অংশ। এই অবস্থা দেখে আমার মনে ধারণা হলো যে রণেন্দ্রনাথ বৃদ্ধের ছদ্মবেশ ধরেই পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবে তিনি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে ধরবার জন্য তার সাথে একই জাহাজে যাচ্ছি, আর সুযোগ পেলেই তাকে ধরব। এই ভেবে তিনি অপমানের ভয়ে সমুদ্রে আত্মবিসর্জন করে নিজের মান সম্ভ্রম রক্ষা করেছেন। সেই সময় তার ছদ্মবেশ ভালোভাবে পরা ছিল না, সুতরাং সেটা তার গা থেকে খুলে ভেসে উঠেছে। কিন্তু রণেন্দ্র সেই অগাধ সমুদ্রের অতলে তলিয়ে গেছেন। এই খবর তখনই জাহাজের চারিদিকে রাষ্ট্র হয়ে গেল। সবাই বৃদ্ধকে দেখেছিল, বৃদ্ধের অদ্ভুত আচরণ ও নানা রকম জটিল রোগের কথাও শুনেছিল। বৃদ্ধের অপঘাত মৃত্যুতে সকলেই দুঃখ প্রকাশ করতে লাগল। আরও 2 ঘন্টা কেটে গেল। ক্রমেই বাতাসের বেগও কমতে লাগল। বেলা 10টার সময় ঝড় থেমে গেল। 11টার পর সূর্যদেব আকাশমার্গে দেখা দিলেন। বেলা 1টার মধ্যেই প্রকৃতি শান্ত মূর্তি ধারণ করল। সমুদ্র স্থির হল। আকাশমণ্ডল নীল বর্ণ ধারণ করল। স্তরে স্তরে সজ্জিত ঘন কালো মেঘগুলো যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। রোদ প্রখর হয়ে উঠল। সেদিন সন্ধ্যায় আমি খগেন্দ্রনাথের কাছে গেলাম। দেখলাম তিনি বৃদ্ধের সব জিনিসপত্র কাপ্তেনকে বুঝিয়ে দিচ্ছেন। আমাকে দেখে অতি দুঃখিতভাবে বললেন, বৃদ্ধের অপঘাত মৃত্যুর কথা নিশ্চয়ই শুনেছেন?
তাকে যে যাই বলুক না কেন, আমার সাথে তিনি কখনো অন্যায় আচরণ করেননি। জানি না কেন তিনি দুজন নিরীহ লোককে মারতে উদ্ধত হয়েছিলেন। যাই হোক, তিনি আমারই চিকিৎসাধীনে ছিলেন। আমি প্রায়ই তার কামরায় আসতাম, সুতরাং তার কোথায় কি জিনিসপত্র আছে তা আমার জানা আছে। পাছে তার ভৃত্য এইসব জিনিস আত্মসাৎ করে। এই জন্য জাহাজের কাপ্তেন আমারই সাক্ষাতে তার এই জিনিসপত্রগুলোর ভার নেওয়ার কথা বললেন। আমি তারই অনুরোধে বৃদ্ধের জিনিসপত্রগুলো দেখিয়ে দিচ্ছি। কাপ্তেন বৃদ্ধের একটি ট্রাঙ্ক, একটি চামড়ার ব্যাগ, খানকয়েক কাপড়, 3টি জামা ও একটি ছাতা ইত্যাদি নিয়ে বেরিয়ে গেলেন। আমি খগেনবাবুকে জিজ্ঞেস করলাম, বৃদ্ধের বাড়ি কোথায় জানেন? খগেন্দ্রনাথ উত্তর দিলেন, আগে না, তার পারিবারিক কোনো কথাই হয়নি। শুধুমাত্র তার রোগের কথা নিয়েই থাকতাম, কিভাবে তার আরোগ্য হওয়া সম্ভব, এই সবই কথা হতো আর কি। খগেন্দ্রনাথ যেভাবে শেষের কথাগুলো বললেন তাতে আমার কেমন অবিশ্বাস হলো। কাল অবধি তার উপর আমার কোনো বিষয় সন্দেহ হয়নি, কিন্তু এই শেষের কথাগুলো আমার কেন জানি না বিশ্বাস হলো না। বৃদ্ধের ভৃত্যের উপরেও সন্দেহ হলো। সে এখন খগেন্দ্রবাবুর সাথে এমনভাবে কথাবার্তা বলছে যে যেন তার বহুদিনের চাকর। কিন্তু এ কিভাবে সম্ভব যে 6 ঘন্টা আগে অন্য একজনের ভৃত্য ছিল, সে এখন খগেনবাবুর এত পরিচিত হলো কিভাবে? তবে কি তারা আগে থেকেই পরস্পরে পরিচিত? রণেন্দ্রের বয়স প্রায় খগেন্দ্রনাথেরই মতো। ভৃত্য কি তবে খগেন্দ্রনাথেরই? যদি তাই হয়, তবে সে এই দুদিন বৃদ্ধের চাকর বলে পরিচয় দিল কেন? পুলিশের চোখকে ধুলো দেবার জন্যে কি? যদি কেউ সন্দেহ করে, তাহলে সে ওই বৃদ্ধকেই ধরবে। খগেন্দ্রনাথ তবে কে? যদি এই ভৃত্য খগেন্দ্রনাথের হয়, তাহলে ইনি রণেন্দ্র। রেঙ্গুনে পৌঁছেই তাকে গ্রেপ্তার করব। কিন্তু রণেন্দ্রের আকৃতির যে বর্ণনা শুনেছি, খগেন্দ্রের আকৃতি তো তেমন নয়। যদি ভৃত্য স্বীকার করে যে সে খগেন্দ্রনাথের বেতনভোগী, তবেই খগেনকে গ্রেপ্তার করতে পারবো। এই রকম চিন্তা করে আমি হাসতে হাসতে খগেন্দ্রনাথকে জিজ্ঞেস করলাম, বৃদ্ধকে আর আগে কোথাও দেখেছিলেন নাকি? খগেন্দ্র ঈষৎ হেসে বলল, না ভাই, তাহলে তো আগেই আপনাকে বলতাম। এই দেখুন না, চাকরটাকে একটা টাকা দিয়ে তবে বশ করতে পেরেছি। আরও কতদিন সমুদ্রে থাকতে হবে বলা তো যায় না। ঝড়ে আমাদের জাহাজটা যে কোথায় এসে পড়েছে তাও এখনো জানা যায়নি। এই অবস্থা একজন চাকর সঙ্গে থাকলে মন্দ হয় না। এই মনে করে হরিদাসকে আমার চাকর হিসেবে রাখতে ইচ্ছে হলো। বিশেষ করে ওর মনিবের অপঘাতে মৃত্যু হয়েছে। এখন এমন কোনো লোক নেই যিনি ওকে কিছুদিন ভৃত্য হিসাবে রাখবেন। সেই জন্য ওকে আমি আমার কাজে নিযুক্ত করেছি। আচ্ছা, হরিদাসের সাথে আপনার প্রথম আলাপ কোথায় হয়? এই জাহাজেই। আগে আমি ওকে চিনতাম না, আর হরিদাসও আমাকে চিনত না। আপনার মতো চালাক লোক অতি অল্পই দেখা যায়। 2-3 দিন আপনার সাথে কথাবার্তা বললেই কেমন যেন আপনার বশীভূত হয়ে পড়তে হয়। এই ক্ষমতা আপনার সাধারণ নয়। খগেন্দ্রনাথ আমার কথায় আন্তরিক বিরক্ত হলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, মহাশয় তো ব্রাহ্মণ, এখন বলুন দেখি, বৃদ্ধের সাধ্য শান্তি কোথায়, কিভাবে, কাকে দিয়ে করানো উচিত? বৃদ্ধের অপঘাতে মৃত্যু হয়েছে। এই অবস্থায় অশৌচ 3 দিন মাত্র। শ্রাদ্ধের কাজ তার আত্মীয় স্বজনদের দিয়েই করা উচিত। এখন কে সেখানে খবর দেবে?
ভৃত্যটিকে তো দেখে মনে হলো তাকে দিয়ে কাজ করানো যাবে না। কেন? হরিদাস তো বেশ চালাক চতুর লোক। হ্যাঁ, তা আমি স্বীকার করছি, কিন্তু সেই দুঃসংবাদ দিতে চায় না। সে তো বৃদ্ধের বাড়ি চেনে। আমিও তো তাই জানতাম, কিন্তু তার মুখে আজ সকালে শুনলাম যে সেও নাকি বৃদ্ধের ঠিকানা জানে না। সে কি? নিশ্চয়ই হরিদাস আপনাকে মিথ্যা কথা বলেছে। ভৃত্য হয়ে প্রভুর বাড়ি জানে না, এ তো অসম্ভব। হরিদাস কি বলছে? সে বলে যেদিন সে বৃদ্ধের সাথে জাহাজে ওঠে তার ঠিক আগের দিন বৃদ্ধ তাকে নিযুক্ত করেছিল। আমি তো এই রহস্য কিছুই বুঝতে পারছি না। হরিদাসের মুখে শুনেছিলাম তার বাড়ি রানাঘাটে। সে কি তবে বৃদ্ধকে রানাঘাটেই দেখেছিল? সেখানেই কি বৃদ্ধ তাকে নিযুক্ত করেছিল? সে কথা তো আমি ঠিক জানি না। হরিদাসকে জিজ্ঞাসা করলে আপনি তা জানতে পারবেন। খগেন্দ্রনাথের কথায় উত্তর না দিয়ে আমি হরিদাসের খোঁজ করতে লাগলাম। দেখলাম সে কিছুটা দূরে দাঁড়িয়ে আর একটা ভৃত্যের সাথে কথা বলছিল। আমি তখনই তার কাছে গেলাম এবং ইশারা করে তাকে কাছে ডাকলাম। সে আমার কাছে এলে আমি তাকে জিজ্ঞেস করলাম, হরিদাস, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি নিতান্ত গরিব। অর্থাভাবেই কি তোমাকে পরের চাকরি করতে হয়? হরিদাস অতি বিনীতভাবে উত্তর দিল, যে আগে হ্যাঁ, আপনার কথা সব সত্যি। যদি কোনো উপায়ে কিছু টাকা পাও তাহলে চাকরি তুমি ছেড়ে দিতে পারবে? কেন পারবো না? পয়সা পেলে যাবজ্জীবন তা দিয়ে চলে গেলে আমি আর চাকরি করব কেন? আমি যদি অর্থ উপার্জনের কোনো উপায় দেখিয়ে দিই তাহলে তুমি তা করতে পারবে কি? নিশ্চয়ই করব, কিন্তু চুরি করতে পারবো না। ও কাজ আমি আগে কোনোদিন করিনি, আর ভবিষ্যতেও আমি করতে পারবো না। আমি অত নীচ নই যে তোমাকে চুরি করতে পরামর্শ দেব, তবে উপায়টা খুব গোপনীয়। তুমি ছাড়া আর কোনো লোক যেন জানতে না পারে। বেশ, ঠিক আছে, আমি রাজি হলুম। আপনি এখন বলুন আমাকে কি করতে হবে। আমি ব্রাহ্মণ। আমার কাছে প্রতিজ্ঞা করো যে যদি আমার কথা তোমার মনঃপুত নাও হয় তাহলেও তুমি সে কথা প্রকাশ করতে পারবে না। আগে না, আমি আপনারই পা ছুঁয়ে কইছি, আপনার কথায় আমি রাজি যদি নাও হই, আমি কোনো কথাই প্রকাশ করব না। আপনি বলুন আমাকে কি করতে হবে। আগে আমি যা যা জিজ্ঞেস করব তার যথাযথ উত্তর দাও, পরে সেই উপায় আমি বলছি। হরিদাস সম্মত হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, সত্যি করে বলো দেখি, তোমার সাথে খগেন্দ্রবাবুর আগে আলাপ ছিল কি না? হরিদাস উত্তর দিল, এই আমি আপনার পা ছুঁয়ে কইছি, খগেন্দ্রবাবুর সাথে আমার আগে আলাপ ছিল না। আমি তো জাহাজে উঠে জানতে পারি ওনার নাম খগেন বাবু। হরিদাস যেভাবে উত্তর দিল তাতে তার কথায় আমার অবিশ্বাস হলো না। আমি আবার জিজ্ঞেস করলাম, বৃদ্ধের সাথে তোমার কতদিনের আলাপ? আগেই বলেছি, আগে আমি তাকে চিনতুম না। জাহাজে উঠবার আগের দিন তার সাথে আমার আলাপ হয়েছিল। বৃদ্ধের বাড়ি কোথায় জানো? আগে জানি না। সত্যি করে বলো, যখন তুমি তার চাকরি গ্রহণ করেছিলে তখন তার কি নাম, কোথায় নিবাস, এসব না জেনেই কাজে নিযুক্ত হয়েছ? মণিবেরাই চাকরের নাম, নিবাস, এমনকি জামিন পর্যন্ত নিয়ে চাকরি দেন। যে লোক ভিত্তের কাজ করবে সে কোন লজ্জায় প্রভুর নাম নিবাস জিজ্ঞেস করবে বলুন তো? আপনি আমার প্রতি অন্যায় সন্দেহ করছেন। না হরিদাস, সন্দেহ করছি না, তোমার কথায় আমার অবিশ্বাস নেই, কিন্তু বৃদ্ধের নিবাস না জানতে পারলে তার আত্মীয় স্বজনের কাছে কিভাবে তার মৃত্যু সংবাদ পাঠাবো? এগে সে কথা সত্যি বটে, কিন্তু আমি সত্যি তার সন্ধান জানিনি। তুমি কি তার বাড়ি পর্যন্ত যাওনি? পথে পথেই তিনি তোমায় চাকরি দিলেন? না হরিদাস, সত্যি
আমার এখনো সন্দেহ যাচ্ছে না। আমি তোমাদের রহস্য বুঝতে পারছি না। হরিদাস কিছুক্ষণ চিন্তা করল, পরে উত্তর দিল, এগে আমি সব সত্যি বলছি। বৃদ্ধ আমাকে যে বাড়িতে নিয়ে গেছিল, সে বাড়িটা নিজের নয়, আর তিনি সে বাড়িতেও থাকতেন নে। বাড়িখানা একটা হোটেল বললেও বলা যায়। প্রায় 20 জন কেরানি মিলে ওই হোটেলটি করেছিল। বৃদ্ধ তোমাকে কোন সূত্রে সেখানে নিয়ে গিয়েছিলেন? সেখানে তার কি কোনো পরিচিত লোক আছেন? এগে হ্যাঁ, শুনলাম সেখানে তার এক দুঃসম্পর্কের ভাই থাকেন। বৃদ্ধ তারই ঘরে সেদিন নিয়ে গিয়েছিলেন আমাকে। সে বাড়িটি কোথায়? এগে কলুটোলায়। তুমি দেখিয়ে দিতে পারবে? কেন পারবো না? বৃদ্ধের নাম কি জানো? এগে না, চাকর হয়ে মনিবের নাম জিজ্ঞেস করবো কেমন করে? তার ভাই তাকে কি বলে সম্বোধন করেছিলেন, তোমার মনে আছে? এগে হ্যাঁ, দাদা বলেই ডাকছিলেন, কোনো নাম বলেননি। হরিদাসকে আর কোনো প্রশ্ন করলাম না। যার জন্য চেষ্টা করছিলাম, যে কাজের জন্য এতক্ষণ হরিদাসের সাথে বচসা করছিলাম, তাতে নিষ্ফল হয়ে আমি একেবারে হতাশ হলাম না। আমি মনে মনে আরও একটা উপায় উদ্ভাবন করলাম। পরদিন সকালে আমি কাপ্তানের কাছে গেলাম। সাহেব বড় অমায়িক লোক, তার মিষ্টি কথায় সকলেই সন্তুষ্ট। আমাকে দেখা মাত্র সাদরে অভ্যর্থনাও করলেন। আমিও তাকে নমস্কার করে তাকে আপ্যায়িত করলাম। জিজ্ঞেস করে জানতে পারলাম যে আমরা ওই কয়েক ঘন্টা ঝড়ে বিপরীত দিকে প্রায় 1 দিনের পথ পিছিয়ে গেছি। তিনি বললেন, যেভাবে প্রচণ্ড বেগে ঝড় বয়েছিল তাতে ওই পথ বড় কমই মনে হলো। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, যদি ঝড় না হতো তাহলে কালই আমরা বন্দরে পৌঁছতাম? ঝড় হওয়ায় কি কাল সেখানে পৌঁছব? কাপ্তেন হেসে উত্তর দিলেন, কাল বেলা 11টার সময় তীরে পৌঁছতেন, কিন্তু এখন তা হবে না। পরশু বেলা 10টার আগে পৌঁছতে পারবো না। সাহেবের সাথে আরও কিছুক্ষণ অন্যান্য অনেক কথা বলার পর শেষে সেই ব্যাংকে চুরির কথা তুললাম। রণেন্দ্রের ওপর তারও সন্দেহ হলো। আমি তখন সাহেবকে আমার পরিচয় দিলাম, কী জন্য সেই জাহাজে উঠেছি তাও বললাম, যার ওপর আমার সন্দেহ হয়েছে তাও বললাম। অবশেষে তার সাহায্যও প্রার্থনা করলাম। তিনি আশ্চর্যান্বিত হলেন। প্রথমে আমার কথা কোনো মতেই বিশ্বাস করলেন না। আমি তখন গুপ্ত পকেট থেকে ডিটেকটিভের ব্যাজ এবং কার্ডটা দেখালাম। তিনি ওটা দেখেই এবং কাজে আমার ঐকান্তিক যত্ন অধ্যবসায় দেখে দারুণ উৎসাহিতও হলেন। জিজ্ঞেস করলেন, বাবু, আমি আপনার কি সাহায্য করতে পারি? তবে যদি কোনো লোক আপনার অনিষ্ট করতে চায়, সেটা যদি জানতে পারি তাহলে আমি সাহায্য করতে পারি, নচেত না। আমি উত্তর দিলাম, আপনি যদি আমার কথা মতন কাজ করেন তাহলেই আমি আপনার কাছ থেকে যথেষ্ট সাহায্য পাব। কী করতে হবে বলুন? আপনার কাছে বৃদ্ধের যেসব কাপড় আছে, অনুগ্রহ করে তা পরীক্ষা করতে দিন। কাপড়ে কি পরীক্ষা করবেন? মাফ করবেন, সে কথা এখন বলবো না। কাপ্তেন সাহেব আমার কথা শুনে ঈষৎ হেসে তখনই বৃদ্ধের কাপড় জামা আনতে আদেশ করলেন। একজন খালাসি সেগুলো আমার কাছে নিয়ে এলো। আমি একবার ভালো করে সেগুলো পরীক্ষা করে সেগুলোকে আবার যথাস্থানে রেখে দিলাম। বলা বাহুল্য, কাপ্তেনের শোবার ঘরে অতি গোপনে এইসব কাজ শেষ হয়েছিল। কাপ্তেনের সাথে আরও কিছুক্ষণ অন্যান্য কথাবার্তার পর সাহেবকে ধন্যবাদ দিয়ে আমি সেখান থেকে খগেনের কাছে গেলাম। তিনি একটা বই পড়ছিলেন। আমাকে দেখেই হাসি মুখে সম্ভাষণ করলেন
আমি তার কামরার ভিতর গেলাম এবং নানা কথায় তাকে অন্যমনস্ক রেখে ভিতরে ভিতরে তার কাপড় চোপড়গুলো পরীক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পরে আমার কার্যসিদ্ধি হলো, আর আমার সন্দেহ আরও বেড়ে গেল। খগেন্দ্রনাথ তবে কে? এই প্রশ্ন মনের মধ্যে উদয় হতে লাগলো। আরও বেশ কিছুক্ষণ খগেন্দ্রনাথের সাথে গল্প করে আমি আমার কামরায় ফিরে এলাম। সামান্য কিছু খাওয়া দাওয়া করে ভাবতে লাগলাম, খগেন্দ্রনাথ কে? বৃদ্ধের কাপড় পরীক্ষা করে দেখলাম তার জামাগুলো নূতন, তাতে এখনো রজকের চিহ্ন পড়েনি। কাপড় কয়েকটা পুরাতন বটে, কিন্তু একটা ছাড়া তো আর সবগুলোর একরকম চিহ্ন। অন্য চিহ্নটি একদম আলাদা। জামার পকেটে একটা রুমাল ছিল, কেবল তার চিহ্নের সাথে সেই কাপড়ের চিহ্নেরই মিল ছিল। আর খগেন্দ্রনাথের সমস্ত কাপড় চোপড়ে একই রকমের চিহ্ন, এবং এই চিহ্নটি বৃদ্ধের ওই একটি রুমাল আর একটি কাপড়ের উপর যে চিহ্ন দেখেছিলাম ঠিক সেরকম। এর অর্থ কি? কেন এমন হলো? যদি একই রজকে দুজনের কাপড় কেচে থাকে, তাহলে বৃদ্ধের সমস্ত পোশাকের চিহ্ন খগেন্দ্রনাথের পোশাকের চিহ্নের মতোই হতো। কিন্তু তা না হয়ে বৃদ্ধের একটা কাপড় ও একটা রুমালের চিহ্ন খগেন্দ্রনাথের সাথে মিলল কেন? নিশ্চয়ই কাপড় ও রুমালটা খগেন্দ্রনাথের, এবং হয় খগেন্দ্রনাথ তাকে সেই রুমাল ও কাপড়টা ব্যবহার করতে দিয়েছিল, না হয় খগেন্দ্রনাথ ওটা ভুল করে বৃদ্ধের ঘরে রেখে এসেছিল। যদি শেষ কথাটাই সত্যি হয়, তাহলে যখন তিনি কাপ্তেনকে বৃদ্ধের পোশাক দেখিয়ে দিচ্ছিলেন, সেই সময় ওই দুটো জিনিস দেখতে পেয়েছিলেন কি? যদি দেখতে পান, তখন তিনি তাহলে সেটা কেন নেননি? আবার সেই সন্দেহ। তবে কি বৃদ্ধ খগেন্দ্রনাথ একই ব্যক্তি? যদি তাই হয়, তবে যিনি জলে ডুবে গিয়েছিলেন তিনি কে? দুজনে একই ব্যক্তি হতে পারে না। তবে কি রণেন্দ্রনাথই ছদ্মবেশে ছিলেন? তিনি কি জলে ডুবে গিয়েছিলেন? এইরকম নানা রকম চিন্তা করেও কিছুই স্থির করতে পারলাম না। রহস্য ক্রমেই জটিল হতে লাগলো। আমার মনে হলো সেই ভৃত্য হরিদাস এই বিষয়ের সমস্ত কথা জানে। সে আমাকে যা যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যে। তাকে আরও একবার পরীক্ষা করতে হবে, কিন্তু এবার আমি একা থাকলে হবে না। কাপ্তেন সাহেবকে পর্যন্ত এই ব্যাপারে যুক্ত করতে হবে। এই স্থির করেই আমি খুব গোপনে কাপ্তেন সাহেবের কাছে গেলাম এবং তাকে আমার মনের কথা বললাম। তিনি তখনই হরিদাসকে নিজের নাম করে তার ঘরে ডেকে পাঠালেন। যথাসময়ে হরিদাস কাপ্তেনের ঘরে এলো। আমাকে সেখানে দেখে তার মুখ মলিন হয়ে গেল। আমি কোনো কথা বললাম না, কেবল এক দৃষ্টে তার দিকে চেয়ে রইলাম। হরিদাসকে দেখেই সাহেব আগে নিজের কামরার দরজা বন্ধ করে দিলেন। পরে হরিদাসের দিকে চেয়ে বললেন, এই বাবু তোমাকে যে যে কথা জিজ্ঞেস করবেন তার যথাযথ উত্তর দাও, কিন্তু সাবধান, যদি তোমার কথা মিথ্যে ধরা পড়ে তাহলে তোমাকে আমি জেলেই দেব। সাহেবের কথায় ভয় পেয়ে হরিদাস আমার দিকে তাকাল এবং জিজ্ঞেস করল, মশাই কি জিজ্ঞেস করবেন করুন। আমি আপনাকে আগে যা বলেছি তার মধ্যে একটু মিথ্যে কথা নেই। আমি গম্ভীরভাবে উত্তর দিলাম, সে কথা আমায় বলে কি হবে?
সাহেব সব কথা জানতে পেরে গেছেন। যদি নিজের মঙ্গল চাও তাহলে এখনই সত্যি কথাটা বলো, নতুবা পরে তোমাকে এর জন্য পস্তাতে হবে হরিদাস। হরিদাস কোনো উত্তর দিল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি তখন তাকে মিষ্টি ভাষায় জিজ্ঞেস করলাম, আগে তুমি আমাকে বলেছিলে যে তুমি খগেন্দ্রনাথকে চেনো না। এ কথা সম্পূর্ণ মিথ্যে। তুমি নিশ্চয়ই খগেন্দ্রনাথকে চেনো এবং তার ব্যাপারে অনেক কিছুই জানো। আমার কথা শেষ হতে না হতেই হরিদাস বলে উঠল, আমি আপনাকে ধমে দয় দিয়ে কইছি বাবু, আমি আপনাকে মিছে কথা কইনি। খগেন্দ্রনাথ নামে কোনো লোকের সঙ্গে আমার আলাপ ছিল না, আর এখনও নেই। হরিদাসের কথার অর্থ প্রথমে বুঝতে পারিনি, এখন তার কথার ভাব কতকটা বুঝতে পারলাম। বললাম, বেশ, খগেন্দ্র নামে কোনো বাবুকে তুমি চেনো না, কিন্তু যাকে আমরা খগেন্দ্রনাথ বলে চিনি তার সাথে কি তোমার আগে পরিচয় ছিল? এগে হ্যাঁ। তবে তার প্রকৃত নাম খগেন্দ্রনাথ নয়, কি তাই তো? এগে না। তবে কি? হরিদাস কোনো উত্তর দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, যদি তার প্রকৃত নাম খগেন্দ্রনাথ না হয় তবে তার নামটা কি? হরিদাস এবার আন্তরিক ভীত হলো, বলল, সে কথা তো আপনারা সবই জানেন, কেন আর এই গরিবের অন্ন মাতিছেন? আমি ঈষৎ হেসে জিজ্ঞেস করলাম, তবে কি তিনিই রণেন্দ্রবাবু? এগে হ্যাঁ। তবে বৃদ্ধটা কে? তিনি? যিনি সমুদ্রে ডুবে গেলেন তিনি কে? তিনি মানুষ বা কোনো জন্তু নন, তিনি একটা পোশাক মাত্র। সে কি? সব কথা পরিষ্কার করে বলো তো, তোমার হেয়ালি আমি বুঝতে পারছি না। রণেন্দ্রনাথ যখন পালিয়ে আসেন তখন একটা বৃদ্ধের ছদ্মবেশ সঙ্গে করে নিয়ে আসেন। ওই ছদ্মবেশ তিনি পরেই জাহাজে ওঠেন, কারণ তিনি জানতেন যে জাহাজে হয়তো তার খোঁজ হতে পারে। নিজের বেশে থাকলে তিনি ধরা পড়ে যাবেন, এই ভয়েই তিনি এইরকম একটা পোশাক পরিয়েছিলেন। তিনি 2টি কামরা ভাড়ায় নেন, কারণ যদি কখনো তাকে তার ছদ্মবেশ ছাড়তে হয় তাহলে তিনি প্রথম কামরায় থাকবেন, আর যখন তিনি বৃদ্ধের পোশাক পরেই থাকবেন তখন তিনি 2য় কামরায় থাকবেন। আমাকে ওই বৃদ্ধের চাকর বলি পরিচিত করিয়েছিলেন। প্রথমত তিনি বৃদ্ধের বেশি থেকেই জাহাজের সমস্ত লোকের অবস্থা এবারে ভালো করে দেখে নিয়েছিলেন, আর জানতে পেরেছিলেন যে তার পরিচিত বা তাকে দেখলে চিনতে পারবে এরকম কোনো লোক সেই জাহাজে নেই। এই অবস্থা জানার পর তিনি সময় সময় বৃদ্ধের পোশাক ছেড়ে ফেলতেন। তিনি আরও বুঝতে পেরেছিলেন যে আপনি পুলিশের কর্মচারী ও আপনিও রণেন্দ্রনাথের খোঁজেই এখানে এসেছেন। আরও জেনেছিলেন তাকে চিনতে পারে এরকম কোনো লোক আপনার সাথে নেই। তিনি জানতেন আপনি ওই বৃদ্ধকে ছদ্মবেশী রণেন্দ্র বলে সন্দেহ করেছেন, সুতরাং যদি তাকে ধরেন তাহলে তো সব কথা ফাঁস হয়ে যাবে। এই ভয়ে তিনি বৃদ্ধের ছদ্মবেশ সমুদ্রে ফেলে দিয়ে বৃদ্ধ ডুবে মরে গেছে বলে রটিয়ে দিলেন, কারণ এভাবেই তিনি আপনার চোখে ধুলো দিতে চেয়েছিলেন। কারণ তিনি নিশ্চয়ই জানতেন যে এই ঘটনা থেকে আপনি স্থির করে নেবেন রণেন্দ্রবাবু ছদ্মবেশী ছিল, যাতে পুলিশের হাতে না পড়তে হয়। এই ভয়ে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন নষ্ট করেছেন। এই অবস্থায় আপনি খগেন্দ্রনাথের ওপর আর কোনোভাবেই সন্দেহ করবেন না। জাহাজ বন্দরে পৌঁছলে কোনোভাবে তিনি আপনার চোখের আড়াল হয়ে পালাতে পারবেন। হরিদাসের কথা শুনে আমি স্তম্ভিত হলাম।
সাহেবও কিং কর্তব্য বিমূঢ় হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন। আমি তখন বললাম, খগেন্দ্রনাথই রণেন্দ্রবাবু, একে গ্রেপ্তার করলেই সব প্রমাণ হয়ে যাবে। সাহেবও সম্মত হলেন, বললেন, আপাতত জাহাজেই বন্দি করা হোক, পরে রেঙ্গুনে পৌঁছলে স্থানীয় পুলিশের হাতে দিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। আমিও তাই করলাম। সাহেবও তার জনকয়েক কর্মচারী নিয়ে তার কাছে গেলেন। দেখলাম তিনি একজন খালাসির সাথে কি যেন গল্প করছেন। আমাকে কাপ্তেন ও আরও কতকগুলি লোকের সাথে তার কাছে যেতে দেখেই তিনি সব বুঝতে পারলেন এবং তখনই সমুদ্রে ঝাঁপ দিতে উদ্যত হলেন। আমিও একরকম আগে থেকেই অনুমান করেছিলাম। তখনই তার হাতটা চেপে ধরলাম এবং তাকে বন্দি করে ফেললাম এবং তার কাছে সমস্ত কথা জানতে চাইলাম। তিনি সমস্তই স্বীকারও করলেন। পরদিন বেলা 10টার সময় রেঙ্গুনে পৌঁছালাম এবং রণেন্দ্রনাথকে স্থানীয় পুলিশের জিম্মায় রেখে পরবর্তী জাহাজে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলাম। তারও কিছুদিন পরে রণেন্দ্রনাথকেও কলকাতায় আনা হলো। অনতিবিলম্বে তার বিচারও হয়ে গেল। বিচারে তার 7 বছরের কারাদণ্ড হলো। 80,000 টাকার মধ্যে 50,000 টাকা রণেন্দ্রনাথের কাছ থেকে পাওয়াও গেল। বাকি টাকা আর পাওয়া যায়নি। শুনছিলেন গল্প জাল চেক, রচনায় প্রিয়নাথ মুখোপাধ্যায়। গল্প পাঠে প্রিয়নাথ ও কাপ্তেনের ভূমিকায় সৌরভ, হরিদাস, খগেন্দ্র ও গল্পের সূত্রধর সৌভিক। পোস্টার ডিজাইনিং অর্ক। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের লাইক ও কমেন্ট করে জানান এবং আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবচেয়ে আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আমাদের পরবর্তী গল্প কী হতে পারে তা ঠিক করে দিতে পারেন আপনারাই। ডেসক্রিপশনে দেওয়া আমাদের জিমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার নাম, গল্পের নাম এবং লেখকের নাম। গল্পটির পর্ব পরিচালনার সময় আমরা অবশ্যই গল্প নির্বাচকের নাম উল্লেখ করব। নমস্কার। অক্টোপাস ফিরে আসবে আরও একটি সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আপনাদের কাছে।